এই মুহূর্তে আমার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে স্লিম ফোন ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। স্লিম ডিজাইন ছাড়াও এতে কিন্তু 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকছে, সেই সাথে মিডিয়াটেক হিলিও G100 গেমিং চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার পাশাপাশি 33 ওয়াটের ফাস্ট চার্জারও থাকছে ফোনটিতে। এত সব স্পেক্স দিয়ে এই ফোনটির 8256 ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 23,999 টাকা, অর্থাৎ 24,000 টাকা। এখন আমাদের দেখার পালা যে এই বাজেটের অফিসিয়াল ফোনগুলোর মধ্যে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস আসলে কতটা এগিয়ে থাকছে না পিছিয়ে থাকছে। অনেকেই বলছেন এটা হবে নেক্সট জাতীয় ফোন, আসলে কি তাই? সেই উত্তর আমরা খুঁজে পাবো ফুল রিভিউ। চলুন তাহলে ফুল রিভিউ ঝাঁপিয়ে পড়া যায়। চলুন এক নজরে দেখে নেই যে ফোনটির বক্স কন্টেন্টে কি কি রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার রয়েছে। এটা কিন্তু হার্ড ব্যাক কভার। হার্ড ব্যাক কভারের সমস্যা হচ্ছে যদি আপনি এটা রেগুলার আপনি লাগিয়ে রাখেন ফোনের সাথে, তাহলে কিন্তু ফোনের সাইডগুলোতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সো আপনারা চেষ্টা করবেন সফট কেসগুলো ইউজ করার জন্য। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা স্ক্রিন প্রোটেক্টর রয়েছে। সাধারণত যখন কোনো কার্ভ ডিসপ্লে ফোন বাজারে আসে তখন কিন্তু আমরা সাথে সাথে স্ক্রিন প্রোটেক্টর পাই না, বাট ইনফিনিক্স এটা বক্সে দিয়ে দিয়েছে। সো প্রাথমিক সমাধানটা হয়তো আমরা বক্স থেকে পেয়ে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল রয়েছে, সিম ইজেক্টর রয়েছে, USB টাইপ সি কেবল রয়েছে। মোটামুটি এই ছিল বক্স কন্টেন্ট। এবার ইনফিনিক্স হট 50 প্রো এর ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে, আর আমার হাতের কালারটি হচ্ছে টাইটেনিয়াম গ্রে। এইটার সাথে আমি মিল খুঁজে পাই আইফোনের যে টাইটেনিয়াম কালারটা রয়েছে সেটার সাথে অনেকটা মিল রয়েছে। সো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। হট 50 প্রো এর মতো ডিফারেন্ট স্টাইলে বসানো এর ক্যামেরা হাউজিংটি কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে আপনার কাছে। আবার অনেকের কাছে এই ডিজাইনটা ভালো নাও লাগতে পারে। এই ফোনের একটা এক্সাইটিং বিষয় হচ্ছে এই ফোনটা খুবই স্লিম। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এটা বিশ্বের সবচেয়ে পাতলা ফোন। এইটার ওয়াইট হচ্ছে মাত্র 162 গ্রাম এবং থিকনেস কত সেটা শুনলে আপনি নিজেই অবাক হবেন। এটার থিকনেস হচ্ছে 6.8 মিলিমিটার। সো বুঝতেই পারছেন ফোনটা কতটা হালকা পাতলা। আমার যে প্রাইমারি ডিভাইস রয়েছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, এইটার পাশে যদি আমি এইটাকে রাখি বা হয়তো হাতে নেই, তখন আমার কাছে এইটাকে একটা জাস্ট কাগজ মনে হয়, অনলি একটা কাগজ। এর রিয়ার পার্টটা দেখে ফ্রস্টেড গ্লাস মনে হলেও বস্তুতপক্ষে এটা প্লাস্টিক, এবং এর সাইড ফ্রেমটাও কিন্তু প্লাস্টিক। মূলত এটা প্লাস্টিক ফিল্ডের তৈরি একটা ফোন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই স্মার্টফোনে, এত স্লিম স্মার্টফোনে তারা কিন্তু 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিয়েছে। সো এটার জন্য বিশেষ টেকনোলজি তাদেরকে ইউজ করতে হয়েছে, বাট এত স্লিম স্মার্টফোনে কিন্তু তারা হিউজ ব্যাটারিটা দিয়ে দিয়েছে। এতে IP54 রেটিং থাকায় ধুলো বা পানির চোটাফোটা বা পানির জাপটা থেকে খুব সহজে ফোনকে রক্ষা করা যাবে। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর 3D কার্ভ ডিসপ্লে। আমার মনে হয় যে অফিসিয়াল স্মার্টফোনগুলোর মধ্যে এই প্রথমবার আমরা 24,000 টাকার কোনো স্মার্টফোনে 3D কার্ভ ডিসপ্লে পাচ্ছি। ডিসপ্লেটা কিন্তু দেখতে বেশ জোস লাগে। আপার সিন এবং লোয়ার সিন ঠিকঠাকই লেগেছে, আর কার্ভ লেভেলটা মোটামুটি ডিপ রয়েছে, এতটা না, যেটুকু আছে এনাফ। ফোনের উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং তার পাশেই রয়েছে স্পিকার, অর্থাৎ এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, যা JBL এর স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। তবে বেসটা কম্পারেটিভলি একটু কম লেগেছে, আর ভলিউম যদি আপনি 80% বেশি নিয়ে যান তাহলে ডিস্টরশন লক্ষ্য করবেন। ফোনটাকে অতিরিক্ত স্লিম করতে গিয়ে তাদেরকে 3.5mm হেডফোন জ্যাকটাকে বাদ দিতে হয়েছে। ফোনটিতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেশ ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করছিল, যদিও এর পজিশন কিছুটা নিচুতে। এর ট্রেতে আপনি 2টি সিম কার্ড প্লাস একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন, আর এতে আপনারা এক্সটার্নাল 1 টেরাবাইট পর্যন্ত SD কার্ড ব্যবহার করতে পারবেন। আমি একটু গেটি গুটে দেখলাম যে 1 টেরাবাইট একটা SD কার্ডের দাম আসলে কত, সেটা প্রায় 14,000 টাকার বেশি, যেটা দিয়ে কিন্তু ইনফিনিক্স হট 50 প্রো আরেকটা ফোন কিনে ফেলা যাবে যদি আর 3 থেকে 4,000 বা 5,000 টাকা আপনি অ্যাড করেন। যেহেতু ইনফিনিক্স হট 50 প্রো এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর ডিসপ্লে, সো আমরা ডিসপ্লে নিয়ে একটু ইন ডিটেলসে কথা বলবো। এটা যে শুধুমাত্র 3D কার্ভ ডিসপ্লে তাই নয়, এতে কিন্তু 120Hz রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড প্যানেল রয়েছে। কম দামে এত কিছু দিয়েছে, সেটা দেখে আমি হয়তো ভেবেছিলাম যে আসলে ডিসপ্লে কোয়ালিটি খুব একটা ভালো হবে না, বাট রিয়েলি আমার কাছে ডিসপ্লে কোয়ালিটিটা বেশ ভালো লেগেছে। কালারটা যথেষ্ট ভালো পেয়েছি, এছাড়াও ব্ল্যাক লেভেলটা কিন্তু যথেষ্ট ডিপ ছিল। এই ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস। সো আউটডোরে সূর্যের আলোতে অপারেট করতে ফোনটাকে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। একটা জিনিস আমার মাথায় আসছে না, যে আমরা আগের যে ফোনটা রিভিউ করেছিলাম ইনফিনিক্স হট 50 প্রো, সেটাতে দেওয়া হয়েছিল 1800 নিট পিক ব্রাইটনেস। সো এটা যেহেতু প্লাস, এখানে আরেকটু বেশি হওয়ার কথা, বাট এইটাতে এসে 1300 তো আসলো কিভাবে, মানে এটা কমলো কিভাবে, এইটাই তো বুঝতে পারলাম না। ডিসপ্লেতে 100% DCI PC কালার কমেন্ট রয়েছে। বলতে ভুলে গিয়েছিলাম যে এটি ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2436 পিক্সেল। 120Hz রিফ্রেশের সাথে 360Hz টাচ স্যাম্পলিং রেট থাকায় ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা এক কথায় জোস ছিল। সবকিছুতে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। আরেকটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হচ্ছে এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। অ্যামোলেড ডিসপ্লে সুবাদে এতে আমরা অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি পাচ্ছি, আর ডিসপ্লেতে TUV লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। যারা দীর্ঘ
দীর্ঘক্ষণ স্মার্টফোন চালান বা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তাদের চোখকে কিছুটা হলেও কিন্তু রক্ষা করতে পারবে এই ডিসপ্লে। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G100, যেটি 6 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G52 MC2। হিলিও G100 দিয়ে কিন্তু আমরা এর আগে ইনফিনিক্স হট 50 প্রো এর রিভিউ করেছিলাম। এটা কিন্তু হিলিও G99 এর একটা সাকসেসর এবং এইটার পারফরমেন্স G99 থেকে বেটার, যেটা কিন্তু আমরা আগের ফোন রিভিউর সময় বলেছি। বাট এই ফোনের সাথে আসলে কতটা অপটিমাইজ সেটা জানার জন্য আমরা কিন্তু বেশ কিছু হেভি গেম প্লে করেছি এবং বেশ কিছু সময় ধরে আমরা মাল্টিটাস্কিংও করেছি। হেভি গেমগুলোর মধ্যে এতে প্রথমে আমরা প্লে করেছিলাম পাবজি, যেটা সর্বোচ্চ এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল। এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করাতে মাঝে মাঝে লেগের দেখা পাবেন, তবে গ্রাফিক্স কমিয়ে নিলে গেম প্লে অনেকটা স্মুথ থাকে। কল অফ ডিউটিতে এর পারফরমেন্স ছিল বেশ ভালো, মাঝে মাঝে অ্যাকশন মোমেন্টগুলোতে দু একবার ফ্রেম ড্রপ পেয়েছি, বাট ওভারঅল এর গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। অবশেষে অ্যাসফল্ট 9 প্লে করেছিলাম, যেটা বেশ অপটিমাইজ গেম এবং এটার গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো লেগেছে। ওভারঅল এর পারফরমেন্সও আমি ভালো পেয়েছি। ফোনটিতে 8GB ফিজিক্যাল র্যাম রয়েছে, যার সাথে আরো 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। এর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। এখন একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্র্যাকটিস হয়ে গেছে, যদি ফিজিক্যাল র্যাম 4GB দেয় তাহলে আরো 4GB ভার্চুয়াল র্যাম দিয়ে দেয়। যদিও এই ভার্চুয়াল র্যাম রিয়েল লাইফে খুব বেশি কাজে লাগে না। এতে 256GB স্টোরেজ রয়েছে, যার টাইপ হচ্ছে UFS 2.2, যার ফলে ডাটা রিড এবং রাইট স্পিড কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে XOS 14.5, যার উপরে বসে আছে Android 14। এর UI ইন্টারফেস আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আইকনগুলো বেশ সাজানো গোছানো, আর এতে ইউজার ফ্রেন্ডলি বেশ কিছু কাস্টমাইজ ফিচারও যুক্ত করা হয়েছে। তার মধ্যে অ্যাপ লক, ডিফল্ট কল রেকর্ডিং এবং অ্যাপ ক্লোন বিশেষভাবে উল্লেখযোগ্য। আগে আমরা ইনফিনিক্সের ফোনে গাদা গাদা প্রি ইনস্টল অ্যাপ দেখতে পেতাম, বাট সেটা কিন্তু অনেকটাই কমে দিয়েছে ইনফিনিক্স। তারপরেও এখানে আপনি দু একটা প্রি ইনস্টল অ্যাপ পাবেন, যার ম্যাক্সিমামই আপনি চাইলে কিন্তু আনইনস্টল করে ফেলতে পারবেন। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ঠিকঠাকই লেগেছে আমার কাছে। র্যাম ম্যানেজমেন্ট নিয়েও আমার কোন প্রকার কমপ্লেইন নেই। এর ইউআই বেশ কিছু এআই ফিচার যুক্ত করা হয়েছে, তার মধ্যে এআই ইরেজারটা ইউজ করেছি, বাট এটার রেজাল্ট কিন্তু খুব একটা সন্তোষজনক না। দেখলাম ছবি থেকে যখন কোনো অবজেক্টকে রিমুভ করে তখন সেটা কিন্তু বোঝা যায়, মানে পারফেক্টলি হয় না। আমার মনে হয় যে ইনফিনিক্সের এই এআইটা নিয়ে আরো কাজ করা উচিত, এটাকে আরো ডেভেলপ করার পর হয়তোবা স্মার্টফোনে দেওয়া উচিত। ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, আর ফোনটির সেলফিতে থাকছে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা থেকে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে যে ছবিগুলো পেয়েছি তার কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ডিটেলস এন্ড শার্পনেস ঠিকঠাক মতোই ক্যাপচার করতে পেরেছে। ছবিতে কালার খুব বেশি বুস্টেড না, আবার একদম ন্যাচারাল সেটাও বলা যাবে না, অর্থাৎ কালার দুটোর মাঝামাঝিতে অবস্থান করছে। এআই ক্যামেরা সবুজ কিছু পেলে একটু বেশি বুস্টেড করে তোলে, যা দেখে অনেক সময় আর্টিফিশিয়াল মনে হয়। ছবিতে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মতো ক্যাপচার করতে পেরেছে, যা আপনারা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন। ছবিতে কালার শিফটের বিষয়টি লক্ষ্য করিনি, তবে এক্সপোজার ব্যালেন্স মাঝে মাঝে একটু সমস্যা করে, যা হয়তো আপনারা এই ছবিটা দেখেই বুঝতে পারছেন। পোর্ট্রেট মোডের ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড হয়ে যায়, যা দেখতে বেশ ভালোই লাগে, তবে সাবজেক্ট সেপারেশন সবসময় ঠিকঠাক মতো কাজ করে না, অনেক সময় এজ ডিটেকশন করতে একটু ঝামেলা করে। লো লাইট ফটোগ্রাফিতে এর ছবির কোয়ালিটি ঠিকঠাক থাকলেও ডিটেলস এন্ড শার্পনেস কিন্তু বেশ কমে যায়। 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আমাকে খুব একটা হতাশ করেনি, ছবির কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, ডে লাইট হোক কিংবা লো লাইট হোক। তবে ফেসকে একটু স্মুথ করে দেওয়ার টেন্ডেন্সি কিন্তু এখানে আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করছি। ফোনটির রিয়ার ক্যামেরা সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও শুট করতে পারে। ফুটেজের কোয়ালিটি ঠিকঠাক থাকলেও এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা এই বাজেটে এনাফ। এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি স্যাটিসফাই, কারণ হেভি ইউজ করে আমি প্রায় টানা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে আমি প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আই হোপ ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউই অসন্তুষ্ট থাকবেন না। এই ফোনের আরেকটা স্বস্তির জায়গা হচ্ছে বিশ্বের এই প্রথম তারা TOB ফ্লুয়েন্সি সার্টিফিকেট দিচ্ছে, অর্থাৎ 5 বছর স্মুথলি চালানোর নিশ্চয়তা দিচ্ছে। এখন আসলে 5 বছর না গেলে বোঝা যাবে না যে এটা আসলে 5 বছর ফ্লুয়েন্টলি কথাটা চালানো যাচ্ছে। যাই হোক, তারপরেও তারা যেহেতু বলছে যেটা 5 বছর ফ্লুয়েন্টলি চালানো যাবে, 5 বছর না হোক অন্তত 4 বছর যদি চালানো যায়, তাহলে সেটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। ফোনটির আদার্স ফিচারের মধ্যে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সবকিছু টেস্ট করেছি। এক্স্যাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। বাই দ্য ওয়ে, এতক্ষণ কিন্তু ফোনটি ভালো মন্দ সবকিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আসলে এই ফোনটার মেজর কোনো উইক পয়েন্ট আসলে সেভাবে খুঁজে পাইনি। এই ফোনটার সবচেয়ে ভালো লাগবে যে জিনিসটা, সেটা হচ্ছে খুবই হালকা পাতলা ফোন এবং 3D কার্ভ ডিসপ্লে একটা ফোন, যেটা অফিসিয়ালি এই বাজেটে আমরা প্রথমবার পাচ্ছি। অনেকেরই একটা স্বপ্ন থাকে যে কার্ভ ডিসপ্লে একটা ফোন কেনার জন্য, বাট অফিসিয়ালি এত কম দামে পাওয়া যায় না, সেটা কিন্তু ইনফিনিক্স করে দিচ্ছে। তবে এই ফোনের সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে একটু ক্যামেরা সেকশনটা আর একটু ডেভেলপ করার প্রয়োজন ছিল। এছাড়া আর কোনো বিষয়ে আমি এটার উইকনেস সেভাবে খুঁজে পাইনি। তারপরে এই বাজেটে ইনফিনিক্স যেটা দিচ্ছে সেটাকে বিচার বিশ্লেষণ করে এটাকে আমরা নেক্সট জাতীয় ফোন হিসাবে ঘোষণা করতেই পারি। তারপরে ফোনটি সম্পর্কে আপনার কি অভিমত সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।